Dear students of class 6, I am Shatranjan Pramanik. Today I will give you a lesson about the changes of English sentences. Your English teacher. Today I am giving to all of you how we can make a sentence either affirmative and negative or assertive into interrogative or exclamatory sentence, and this is very useful for the students to learn proper uses of the senses of English sentences. এখন তোমাদেরকে আমি এ বিষয়ে জানাচ্ছি, আমরা আজকে বাক্য পরিবর্তন করা শেখাবো, কিভাবে হ্যাঁ-সূচক থেকে না-সূচক অথবা প্রশ্নসূচক বাক্য আমরা ইংরেজিতে লিখতে পারি এবং বলতে পারি। তবে প্রথমে 5 প্রকার সেন্টেন্সের সাধারণ ধারণা থাকা তোমাদের প্রয়োজন এবং প্রত্যেক প্রকার সেন্টেন্সের সংজ্ঞা, উদাহরণ এবং চেনার উপায় জানা থাকা দরকার। কিভাবে এসব সেন্টেন্স গঠন করা হয় তাহাও জানা থাকা আবশ্যক। প্রকৃতপক্ষে তোমাদের স্মরণ রাখতে হবে যে ফাংশন বা কাজ অনুসারে ইংরেজি বাক্য 5 প্রকারের এবং এই 5 প্রকার বাক্যর প্রাথমিক ধারণা থাকা তোমাদের সকলের প্রয়োজন। 5 প্রকার বাক্য আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফাংশন বা মিনিং অনুসারে, অর্থাৎ কাজ এবং অর্থগতভাবে যে 5 প্রকারের বাক্য লিখি সেগুলো। বাক্যগুলোর নাম আমি উল্লেখ করছি: অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এবং এই বাক্যগুলোর আমি সাধারণ একটা ধারণা তোমাদের দিচ্ছি। যে সেন্টেন্স কোনো বিষয়ের বিবরণ বা বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বলে। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, রানা মেক্স এ কাইট, দি কাউ ইজ ভেরি ইউজফুল। এইসব বাক্যগুলো দেখা গেল যে কোনো বিষয়ের বা কোনো কিছুর বিবরণ বলছে বা বর্ণনা প্রকাশ করছে। এই জাতীয় বাক্যগুলোকে আমরা বলছি অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্য। দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, জানতে চাওয়া বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন আমরা বলতে পারি, হোয়াট ইজ ইউর হবি, হু আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হোয়েন ডু ইউ গেট আপ। এই সমস্ত প্রত্যেকটাই দেখা যাচ্ছে বাক্য ডান অংশে প্রশ্নসূচক চিহ্ন রয়েছে এবং প্রত্যেকটা বাক্যেই জিজ্ঞাসাসূচক অর্থ প্রকাশ করছে, অর্থাৎ জিজ্ঞাসা বা কোনো কিছু জানতে চাওয়া প্রকাশ পাচ্ছে। তাই যেসব বাক্য বা যেসব সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, জানতে চাওয়া বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য অথবা কোশ্চেন সেন্টেন্স বলে। একইভাবে আবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি, যেসব সেন্টেন্স বা যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ বা প্রস্তাব করা বা সম্বোধন করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু দি ওয়ার্ক, কাজটি করো, লেট আস হেল্প দি পুয়ার, এসো আমরা দরিদ্রদের সাহায্য করি, হ্যালো করিম, কাম টু মি সুন, লেট আস সলভ আওয়ার প্রবলেম। একইভাবে ডু নট ইট স্টেল ফুড, প্লিজ কাম ইন। এই সমস্ত বাক্য আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, কারণ এগুলো দ্বারা হয় আদেশ করা বা নির্দেশ করা, উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, অনুরোধ করা, প্রস্তাব করা,
অথবা সম্বোধন করে কিছু বলা ইত্যাদি প্রকাশ করছে। এই জাতীয় বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। অতঃপর আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। যেসব সেন্টেন্স দ্বারা দোয়া করা বা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাহাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন, মে গড ব্লেস ইউ, অথবা লং লিভ আওয়ার গ্রেট লিডার। এই জাতীয় বাক্য দোয়া বা আশীর্বাদ করা বা প্রার্থনা করা বোঝায়। এই জাতীয় বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি অপটেটিভ সেন্টেন্স। একইভাবে আরও এক প্রকারের বাক্য রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। যেসব সেন্টেন্স দ্বারা মনের হঠাৎ আবেগ প্রকাশ করে, যাহাতে দুঃখ, বেদনা, আনন্দ বা সুখ ও বিস্ময় বা অবাক হওয়া অনুভূতি প্রকাশ করে, তাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। লক্ষ্য করো, এক্ষেত্রে তোমাদের সংজ্ঞাটাও ভালোভাবে অনুধাবন করতে হবে বা বুঝতে হবে। যেসব সেন্টেন্স দ্বারা মনের হঠাৎ আবেগ প্রকাশ করে, যাহাতে দুঃখ, বেদনা, আনন্দ বা সুখ ও বিস্ময় বা অবাক হওয়া অনুভূতি প্রকাশ করে, তাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট এ বিগ স্নেক ইট ইজ। এই বাক্যটার ডাইন দিকে দেখো বিস্ময়সূচক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া রয়েছে। তদ্রূপ হাউ ব্রেভ দি বয় ইজ, হোয়াট এ স্মল রিভার দ্য ইসামতি ইজ, হাউ টল দি প্লেয়ার ইজ, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ব্যাগ, হুররা আওয়ার টিম অন দি ম্যাচ। এগুলো প্রত্যেকটাই এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ আমি উল্লেখ করলাম। তোমরা অবশ্যই স্মরণে রাখবে যে এই সমস্ত এই কাজ বা অর্থ অনুসারে যে 5 প্রকার বাক্য, 5 প্রকার বাক্যের আমাদের সংজ্ঞা এবং এদের উদাহরণ বা ধারণা সম্বন্ধে আমাদের মনে রাখা প্রয়োজন। তাহলে আমরা বাক্য পরিবর্তন করার ধারণা সহজেই এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার যেটা বলেছি, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ, সেই সম্পর্কে ধারণা দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আমরা লিখলাম একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই রিড এ বুক। এই বাক্যকে নেগেটিভ করতে আমরা ব্যবহার করছি বা নাসূচক করতে আই ডু নট রিড এ বুক। তাহলে প্রথমে বলেছি কি, আই রিড এ বুক, আমি একখানা বই পড়ি। পরবর্তী বাক্যে বললাম আই ডু নট রিড এ বুক, আমি একখানা বই পড়ি না। এক্ষেত্রে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে ডু নট বা ডাজ নট ব্যবহার করা হচ্ছে এবং এই বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। তাহলে বাক্যটা কীরকম, শি লাভস হার মাদার। এই বাক্যটাও অ্যাসার্টিভ বাক্য। এখানে নেগেটিভ হলে ভার্বের সঙ্গে এস বা ইএস রয়েছে, বিধায় শি ডাজ নট লাভ হার মাদার, এটা নেগেটিভ বাক্য হলো। তাহলে প্রথম অংশ ছিল শি লাভস হার মাদার, অ্যাফার্মেটিভ অংশে। নেগেটিভ বাক্য করলে হচ্ছে সাবজেক্ট এবং মূল ভার্ব হচ্ছে লাভ, মাঝে ডাজ নট বসেছে। যেহেতু মূল ভার্বে এস বা ইএস যুক্ত ছিল এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝানোর কারণে সাবজেক্টের পরে ডাজ নট বসেছে। একইভাবে দি বয়েজ গো টু স্কুল ডেইলি। এই বাক্যটা লক্ষ্য করো, এখানে গো হচ্ছে মূল ভার্ব, দি বয়েজ গো টু স্কুল ডেইলি। এখানে নেগেটিভ করলে হচ্ছে দি বয়েজ ডু নট গো টু স্কুল ডেইলি। অনুরূপভাবে উই হেল্প দি পোর পিপুল, এই বাক্যটাকে আমরা নেগেটিভ করছি, উই ডু নট হেল্প দ্য পোর পিপুল। আবার মনিরা গিভস মি এ বুক, এই বাক্যটা লক্ষ্য করো, মনিরা ডাজ নট গিভ মি এ বুক। এখানে লক্ষণীয় যে প্রত্যেক অ্যাফার্মেটিভ বাক্যের সাবজেক্ট ও মূল ভার্বের মধ্যে ডু নট ডাজ নট বসিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্য আমরা লিখি বা আমরা শিখে থাকি। আবার টেন্স অনুসারে ইহারা প্রেজেন্ট ইনডিফিনিট রূপ অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। তদ্রূপ পাস্ট ইনডিফিনিট বাক্য হলে সাবজেক্ট ও মূল ভার্বের মধ্যে ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা বাক্যগুলিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে থাকি। সেগুলো উদাহরণ লক্ষ্য করো, ইউ স এ বার্ড,
এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে সি ভার্বের পাস্ট ফর্ম তাহলে এখানে দেখে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই ক্ষেত্রে আমরা দেখছি এটা পাস্ট ইনডিফিনিট ফর্ম বা সিম্পল পাস্ট টেন্স। এ বাক্যকে নেগেটিভ করলে হচ্ছে ইউ ডিড নট সি এ বার্ড। একইভাবে আই টুক দ্য নভেল, আই ডিড নট টেক দ্য নভেল। শি কিল্ড দি লিটিল বার্ড, শি ডিড নট কিল দ্য লিটিল বার্ড। মীর রোট এ লেটার, মীর ডিড নট রাইট এ লেটার। আবার বি ভার্বের প্রেজেন্ট রূপ অ্যাম ইজ আর বা পাস্ট ফর্ম হলে ওয়াজ ওয়ার যুক্ত বাক্যকে নেগেটিভ করতে নিম্ন রূপ রীতি বা নিয়ম আমরা ব্যবহার করি। যেমন আই অ্যাম এ বয়, এটাকে নেগেটিভ করছে আই অ্যাম নট এ বয়। তাহলে অ্যাফার্মেটিভে আছে আই অ্যাম এ বয়, নেগেটিভ হচ্ছে আই অ্যাম নট এ বয়। শি ইজ টল, এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে হচ্ছে শি ইজ নট টল। উই আর বেবিজ, উই আর নট বেবিজ। একইভাবে শি ওয়াজ লেজি, she was not lazy. Monir was honest, Monir was not honest. Mala was happy, Mala was not happy. এক্ষেত্রে টেন্স অনুযায়ী অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করার রীতি বা রুল ভিন্ন হয়ে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরে সেক্ষেত্রে কেমন হবে লক্ষ্য করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম গোয়িং টু ঢাকা, এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে আই অ্যাম গোয়িং টু ঢাকা। এটা নেগেটিভ করলে হচ্ছে আই অ্যাম নট গোয়িং টু ঢাকা। দেখা গেল যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব অ্যাম আসছে আর গোয়িং ভার্বের মাঝে নট বসেছে। তাহলে আই অ্যাম গোয়িং টু ঢাকা এটা নেগেটিভ করলে হচ্ছে আই অ্যাম নট গোয়িং টু ঢাকা। ইউ আর মেকিং এ টয়, এ বাক্য ইউ আর নট মেকিং এ টয় নেগেটিভ অংশে হচ্ছে। শি ইজ রিডিং দি লেসন, শি ইজ নট রিডিং দ্য লেসন নেগেটিভে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে বাক্যগুলো কেমন লক্ষ্য করো। তোমরা অবশ্যই জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট ও এক্সটেনশন বসে থাকে। আমরা এখানে নাম্বার এতে লক্ষ্য করো লিখেছি আই হ্যাভ ইটেন রাইস, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে রয়েছে, এটাকে আমরা নেগেটিভ করছি আই হ্যাভ নট ইটেন রাইস। তদ্রূপ ইউ হ্যাভ সিন দ্য আউল, ইউ হ্যাভ নট সিন দ্য আউল। শি হ্যাজ রিটেন দ্য ডায়েরি, শি হ্যাজ নট রিটেন দ্য ডায়েরি। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যগুলো নিম্নরূপ হয়ে থাকে। লক্ষ্য করো, শি হ্যাজ বিন ডুইং দি ওয়ার্ক ফর অ্যান আওয়ার, শি হ্যাজ বিন ডুইং দি ওয়ার্ক ফর অ্যান আওয়ার। এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করছি, সেক্ষেত্রে শি হ্যাজ নট বিন ডুইং দি ওয়ার্ক ফর অ্যান আওয়ার। তদ্রূপ দ্বিতীয় বাক্য বি নাম্বার বি, বাবুল হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 PM, বাবুল হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 PM। বিকাল 4টা থেকে বাবুল ফুটবল খেলছে বা খেলিতেছে। এক্ষেত্রে নেগেটিভ বাক্য হচ্ছে বাবুল হ্যাজ নট বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 PM, এটা নেগেটিভ বাক্য হলো। তদ্রূপ রানা হ্যাজ বিন ডিগিং দি হোল সিন্স 8 AM, সকাল 8টা থেকে রানা গর্তগুলো খুঁড়ছে। তাহলে রানা হ্যাজ নট বিন নেগেটিভ করলে হচ্ছে রানা হ্যাজ নট বিন প্লেয়িং digging the hole since 8 AM. এখন আলোচনা করছি ফিউচার টেন্স ও ইহার সাবডিভিশনের সেন্টেন্সকে
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা সম্পর্কে, অর্থাৎ কীভাবে ফিউচার টেন্সের উপবিভাগগুলোর বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়। ফিউচার ইনডিফিনিটের বাক্যর ক্ষেত্রে খেয়াল করো বা লক্ষ্য করো, আই শ্যাল বাই এ নভেল, এখানে নেগেটিভ হচ্ছে আই শ্যাল নট বাই এ নভেল। তাহলে দেখা যাচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, মূল সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব বাই এর মাঝে নট বসেছে, তাই না? আই শ্যাল বাই এ নভেল, এখানে নেগেটিভ হচ্ছে আই শ্যাল নট বাই এ নভেল। তদ্রূপ ইউ উইল টেল এ স্টোরি, ইউ উইল নট টেল এ স্টোরি। হি উইল মেক এ হার্ট, হি উইল নট মেক এ হার্ট। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। দেখো, আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক, আই শ্যাল নট বি ডুইং দি ওয়ার্ক। পিপুল উইল বি ওয়েটিং দেয়ার টু রিসিভ দি লিডার। লক্ষ্য করো, পিপুল উইল বি ওয়েটিং দেয়ার টু রিসিভ দি লিডার। এক্ষেত্রে দেখো, পিপুল উইল নট বি ওয়েটিং দেয়ার টু রিসিভ দি লিডার। নাম্বার ই, আই শ্যাল বি রিডিং দ্য লেসন টিল 11 o'clock at night. I shall be reading the lesson till 11 o'clock at night. এক্ষেত্রে আবার দেখো, I shall not be reading the lesson till 11 o'clock at night. আবার ফিউচার পারফেক্ট টেন্স হলে সেই ক্ষেত্রে লক্ষ্য করো, I shall have eaten the meal, I shall have not eaten the meal. You will have dug the holes, you will have not dug the holes. এভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যগুলোকেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ লিখতে পারি। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করছি। বাক্যটা লিখেছি, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক। এক্ষেত্রে বাক্যটা হবে আই শ্যাল হ্যাভ not been doing the work. তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল আই শ্যাল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক। এক্ষেত্রে আমরা সময় উল্লেখ করি নাই, আই শ্যাল হ্যাভ নট বিন ডুইং দি ওয়ার্ক, সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি মাত্র। কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যগুলোকে আমরা অবতারণা করেছি, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ নট বিন ডুইং দি ওয়ার্ক। তদ্রূপ ইউ উইল হ্যাভ বিন গোয়িং টু এ শপিং সেন্টার, এক্ষেত্রে হবে ইউ উইল হ্যাভ নট বিন গোয়িং টু এ শপিং সেন্টার। এইভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ বাক্য আকারে লিখে থাকি। একইভাবে আর একটি বাক্য রয়েছে, দেখো, দে উইল হ্যাভ বিন প্লেয়িং দি ম্যাচ ফর 3 hours. দে উইল হ্যাভ বিন প্লেয়িং দি ম্যাচ ফর 3 hours. তাহলে এটা নেগেটিভ করলে হচ্ছে দে উইল হ্যাভ নট বিন প্লেয়িং the match for 3 hours. আবার এমন কিছু বাক্য রয়েছে ইংরেজিতে যেগুলোর ক্ষেত্রে আমরা
নট ব্যবহার না করে কিছু ভিন্ন শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি। যেমন বাক্য লিখেছি, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এক্ষেত্রে অর্থ আমরা ঠিক রাখার জন্য একটু ভিন্ন আঙ্গিকে বাক্যগুলোকে বদলাচ্ছি বা পরিবর্তন করছি। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই শ্যাল নেভার ফরগেট ইউ। একইভাবে আকিজ ইজ ওয়াইজ, আকিজ ইজ নট আনওয়াইজ। তাহলে দেখা যায় ওয়াইজের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ব্যবহার করছি আনওয়াইজ। তদ্রূপ এখানে রিমেম্বারের বিপরীত দিয়েছি পূর্ববর্তী বাক্যে ফরগেট, অলওয়েজের বিপরীত দিয়েছি নেভার। এভাবেও আমরা অনেক সময় বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, তবে এগুলোকে ইংরেজিতে আমরা বলে থাকি ট্রান্সফরমেশন। অর্থাৎ যখন অর্থ ঠিক রেখে আমরা বাক্যগুলোকে এক প্রকার থেকে আর এক প্রকারে লিখি বা প্রকাশ করে থাকি, সেই সব ক্ষেত্রে আমরা বাক্যগুলোর পরিবর্তনকে বলি ট্রান্সফরমেশন। তবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য সাধারণত এই জাতীয় বাক্য অপেক্ষাকৃত খুব অল্প আমরা ব্যবহার করে থাকি, বা প্রথম পর্যায়ে শেখানোর জন্য আমরা খুব কমই ব্যবহার করে থাকি। আরও দু একটা লক্ষ্য করো, উই আর নট রিচ, এখানে নেগেটিভ বাক্য রয়েছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। উই আর পুয়ার, উই আর নট রিচ, উই আর পুয়ার, এটা অ্যাফার্মেটিভ হয়েছে। তাহলে নট চেঞ্জ করেছি আর রিচ শব্দের বিপরীত শব্দ দিয়েছি বা অ্যান্টোনিম দিয়েছি বা অপোজিট ওয়ার্ড পুয়ার ব্যবহার করেছি। একইভাবে দি বয় ইজ ইয়াং, এটাকে ইন্টারগেটিভ করতে চাচ্ছি। এক্ষেত্রে যদি আমরা বাক্যগুলোকে ইন্টারগেটিভ করি সেই ক্ষেত্রে লক্ষ্য করো, ইজ দি বয় নট ইয়াং, ইজ দি বয় নট ইয়াং, অথবা ইজ দি বয় ওল্ড। এভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্য লিখতে পারি, ইন্টারগেটিভ বাক্য লিখে থাকি। দি বয় ইজ ইয়াং, এটা অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে, এটাকে ইন্টারগেটিভ করলে হচ্ছে ইজ দি বয় নট ইয়াং, অথবা ইজ দি বয় ওল্ড এবং নোট অফ ইন্টারগেশন চিহ্ন আমরা দিয়েছি। হি ইজ নট ইনঅ্যাক্টিভ, এই বাক্যটা লক্ষ্য করা, এই বাক্যটা নেগেটিভ রয়েছে, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। এক্ষেত্রে আমরা এটাকে যদি অ্যাফার্মেটিভে চেঞ্জ করি বা পরিবর্তনে তৈরি করি বা পরিবর্তন করি তাহলে হবে হি ইজ অ্যাক্টিভ। একইভাবে কামাল ইজ ওয়ার্কিং হার্ড, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি বা প্রশ্নসূচক করি তাহলে ইজ এবং নট ব্যবহার করছি এবং নাউনটা পরে বসেছে। ইজ নট কামাল ওয়ার্কিং হার্ড এবং নোট অফ ইন্টারগেশন। এইভাবে আমরা ইংরেজি বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ, অথবা কোনো কোনো সময় অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে আমরা ইন্টারগেটিভ ফর্মে অর্থাৎ অ্যাসার্টিভ বাক্য আমরা এগুলোকে ইন্টারগেটিভ বাক্যে পরিবর্তন করতে পারি বা করে থাকি। এমন কিছু বাক্য আছে যেগুলো পূর্ববর্তী নিয়ম অনুসরণ করে না, সেগুলোর ক্ষেত্রে ভিন্ন আঙ্গিকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে থাকি। যেমন অনলি থাকলে, যদি কোনো বাক্যে অনলি থাকে, অনলি বা অ্যালোন থাকে, সেগুলিকে নেগেটিভ করার জন্য আমরা সাধারণত নান বাট ব্যবহার করি ব্যক্তির ক্ষেত্রে। অনলি স্বামী ক্যান ডু দি ওয়ার্ক, এটাকে নেগেটিভ করছি, অনলির পরিবর্তে নান বাট স্বামী ক্যান ডু দি ওয়ার্ক, এটা নেগেটিভ হচ্ছে। আবার মাস্ট থাকলে সেখানে ক্যান নট বাট ব্যবহার করছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এ বাক্যকে নেগেটিভ করলে হবে মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে প্রথম অ্যাফার্মেটিভ ফর্মে ছিল উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটাকে নেগেটিভ করলে হচ্ছে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। অথবা আমরা যদি বাটের স্থলে হেল্প শব্দ ব্যবহার করি সেই ক্ষেত্রে পরবর্তী ভার্বে আইএনজি যুক্ত হচ্ছে, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। এভাবেও আমরা নেগেটিভ করতে পারি। আবার অন্য অন্য বাক্য যেমন এভরি কিং হ্যাজ এ ক্রাউন, এটাকে নেগেটিভ করছি, এক্ষেত্রে আবার ভিন্ন আঙ্গিকে দেয়ার ইজ নো, এভরি থাকলে নো বসে, দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো কিং বাট হ্যাজ এ ক্রাউন। এভরি রোজ হ্যাজ এ থর্ন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন। আই ফাউন্ড হিম হ্যাপি, আই ডিড নট ফাইন্ড হিম হ্যাপি।
আর অর্থ ঠিক রাখার জন্য আমরা এখানে তাহলে দিব আনহ্যাপি। I found him happy. I did not find him unhappy. তদ্রূপ জামাল ইজ অনেস্ট, এখানে নেগেটিভ হচ্ছে জামাল ইজ নট ডিসঅনেস্ট। জামাল ইজ অনেস্ট, জামাল সৎ প্রকৃতির বা সৎ। এখানে হচ্ছে গুণবাচক শব্দ হলো অনেস্ট, এখানে নেগেটিভ হচ্ছে ডিসঅনেস্ট। জামাল ইজ নট ডিসঅনেস্ট। তদ্রূপ হীরা ইজ অলওয়েজ পাংচুয়াল। হীরা ইজ অলওয়েজ পাংচুয়াল, হীরা সবসময় সঠিক সময়ে হয়ে থাকে, অর্থাৎ পাংচুয়াল সময়ানুবর্তী, সময়ের কাজ সময়ে করে, এরকম গুণ বিশিষ্ট। তাহলে হীরা ইজ নেভার লেট, এক্ষেত্রে নেগেটিভ করলে হচ্ছে হীরা ইজ নেভার লেট। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে নেগেটিভ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অধ্যকার জন্য এই পর্যন্তই আমরা তোমাদের পাঠদান শেষ করছি। আগামীতে আমরা আবার এই লেসনের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বাসায় অবশ্যই তোমাদের নির্বাচিত বইখানা থেকে এই লেসনটা পড়বে এবং শেখার চেষ্টা করবে, এবং অনুশীলনীতে যে সমস্ত বাক্যগুলোকে এক্সারসাইজ আকারে দেয়া রয়েছে বা অনুশীলনীতে দেয়া আছে সেগুলোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। পরবর্তীতে আমরা আরও এই অধ্যায়ের বা এই লেসনের যে অংশ বাকি আছে সেই অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, অনেক ধন্যবাদ রইল। খুদা হাফেজ।